সত্যি ধন্য আমাদের সারে পদধূলি পড়েছে আজকে আমাদের এই সবুজ শ্যামল কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্গাঘাসের উপর। সত্যি আমরা আজকে গর্বিত, আনন্দিত। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ মোসাম্মদ মাইনাসির ব্যাপারে। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এখানে আমাদের সফলতা চলে আসলো, কিছুটা শূন্যতা আমরা অনুভব করছিলাম, আমরা এখন পূর্ণতা পেয়েছি। সবাই আমরা করতালি জোরে। আজকের আমাদের এই বিদায় বরণ অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন উনি আমাদের অত্র উপজেলার সফল ও সার্থক ইউনো স্যার। উনি সদা সর্বদা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সুচারুরূপে পর্যবেক্ষণ করেন। আমি মান্যবর ইউনো স্যারকে সবিনয় অনুরোধ করবো, প্রায় আমাদের ভোট শেষের পথে, অনুষ্ঠানের শেষের পথে আমি সংক্ষেপে করবো। আমরা কিছু সমস্যায় জর্জরিত আছি স্যার, আপনি আমাদের একটু সুনজর দৃষ্টি দিবেন। স্কুলে কিছু আমাদের অবকাঠামো সমস্যা আছে, এই অবকাঠামো উন্নয়নগুলো আমাদের করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের শ্রদ্ধেয় মনিবুল ভাইকে বলেছি যে আপনি স্যারের সাথে কথা বলেন, আমি একটু হয়তো বলার সাহস পাচ্ছিলাম না, তো স্যারকে যেহেতু আমরা পেয়ে গেছি, আমাদের এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে হয়তো যে প্রকৌশলী ইঞ্জিনিয়ারগুলো আছে, এমডি মহোদয়রা আছে, ডিসি স্যাররা আছে, ওনাদেরকে বলে কিংবা একটু সহযোগিতা করে সহমর্মিতা দেখিয়ে আমাদের এই বিল্ডিং এর অবস্থান যেন আমাদের একটা মিলনায়তন নাই, অডিটোরিয়াম রুম নাই, আমরা খুব সমস্যায় আছি। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের প্রাচীরটা আছে চতুর্পাশে কিন্তু নিচু, অলরেডি মানুষ তো আসে, পশু পাখিও চলে আসতে পারে। তো আমাদের এটা শুধু নামমাত্রই বাউন্ডারি আছে, বাউন্ডারিটা যদি আরেকটু উঁচু করে ব্যারিকেড দিয়ে, লোহার ব্যারিকেড দিয়ে, কারখানায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের বালিকা বিদ্যালয় এটা একটু কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। এটা আমি সবাই মান্যবরের কাছে আমি সবাই অনুরোধ জানাচ্ছি। তাছাড়া আরো ছোট ছোট সমস্যা আছে, আমাদের সমস্যাগুলো যেন আমাদের শুনে, আমি এটা উনি যে আমাদের পদধূলি দিয়েছেন আমাদের বিদ্যাপীঠে, অনেক মূল্যবান সময় নষ্ট করে অনেক ব্যস্ততার মাঝে এত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের কাছে, এর জন্য আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। স্যারের আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, উনি সামনের দিকে আরো এগিয়ে যান এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। 2023 সালের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয়ের ছাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম হয়েছে। শুধু তাই নয়, 2022 সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য ছাত্রী 2024 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অত্র বিদ্যালয়ে সুনাম অক্ষুণ্ণ রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজকে আমাদের এই গ্রাম্য প্রতিষ্ঠানের ছাত্রী সংখ্যা প্রায় 1000 জন। এই 1000 ছাত্রী প্রতিষ্ঠানে আমাদের রেজাল্ট শতভাগ হওয়া সত্ত্বেও আমাদের কিছু সমস্যায় আমরা জর্জরিত। আমরা মান্যবর আমাদের অভিভাবকের মাধ্যমে আমরা সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। এ পর্যায়ে আমি সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের স্কুলের অভিভাবক, যাকে আমরা সুখে দুঃখে পাই, তিনি হচ্ছেন আমাদের আলহাজ জনাব মোহাম্মদ মনিমুল হক সাহেব। জনাব মোহাম্মদ মনিমুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের এই মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উনি নবম আমাদের চাঁপাইনবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আমার খুব কাছের, না এত কাছের আমি বলতে পারবো, বোঝাইতে পারবো আপনাদেরকে। আমার আন্টি, আমি আন্টি বলি আর কি। আমি আন্টিকে অনুরোধ করব,
আমি মোটামুটি নবাবগঞ্জ জেলা না, বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টই ঘুরেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে ঘুরেছি এবং বিদেশেও গেছি। আমি এ পর্যন্ত প্রায় 9টা না 10টা দেশ ভ্রমণ করছি আলহামদুলিল্লাহ। তো আমার নেশা ছিল স্কুলে ই করার জন্য। আমি আমার জীবনে প্রথম স্কুল করেছি গায়েবান্ধা গোবিন্দগঞ্জে, একটা মাদ্রাসা করে দিয়েছি আমি আমার ই থেকে। তারপরে এখানেও আমি চেষ্টা করছি আসি তোমাদের সাথে সময় দেওয়ার অতই। আমি আন্টিকে বলবো আমাদের এই গর্ব, নবাবগঞ্জ জেলার গর্ব। আমাদের এই স্কুল থেকে এখন মোটামুটি প্রায় 13-14টা ডাক্তার আছে আমাদের ছাত্রদের মধ্যে। এবার একজন জজ নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ। খুব কষ্টের কথা, যেহেতু আমাদের খুব নিতান্ত গ্রামের মধ্যে আমাদের স্কুলটা, কিছু সেফটি বা কিছু প্রয়োজন আছে। আমি একবার চেষ্টা করেছিলাম, হয়েছিল যে কোনো কারণে ই হয়ে গেছে। আমি চেষ্টা করবো আপনার কাছে যা আছে, যতটুকু আছে সুদৃষ্টি আমাদের স্কুলের প্রতি দিবেন। আর আপনি যদি বলেন কোনো জায়গায় যেতে, আমি যাবো যে এটা বাড়িতে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আমার আন্টিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এই গ্রামীণ পরিবেশে এখন 13 থেকে 15 জন এমবিবিএস ডাক্তার। আমাদের এই বিদ্যালয়ে আছে নবনির্বাচিত একজন বিচারপতি। আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে থেকে তৈরি হয়েছে সেনাবাহিনীর একজন বড় অফিসার। আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে থেকে তৈরি হয়েছে পুলিশ। আমাদের এই সেনাবাহিনীর মধ্যে থেকে তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে নিয়োজিত। সাথে সাথে না বললেই নয়, আমাদের 3 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। তার মধ্যে আমার জানার মধ্যে একজন ময়মনসিংহে অবস্থানরত এবং সেখানে কর্মরত। আমাদের এই দ্বিতীয়জন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের এই গ্রামীণ পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আমরা সুনাম খ্যাতি সব কিছু পেয়েছি। এবং শুধু শিক্ষাক্ষেত্রে নয়, আমরা সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে রয়েছি সবার উপর। সদ্য সমাপ্ত 53তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের মেয়েরা ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে যে উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। যেটি আমরা যখন স্টেডিয়ামে গিয়ে দেখি যে মহানন্দা নদীর ওপরে একটি প্রতিষ্ঠান ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে কে? কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়। তখন সত্যি নিজের কতটুকু আনন্দ পেয়েছি সেটুকু বলে বোঝার মতো নয়। আমি দেখেছি মহানন্দা নদীর উপরে সহশিক্ষা কার্যক্রম ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, যে কোনো সফলতায় হোক, এগিয়ে আছে কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা চাই এই বালিকা উচ্চ বিদ্যালয়টি সামনের দিনে আরও এগিয়ে যাবে, আরও কিছু করে দেখাবে দেশ ও দশকে। আমাদের এই প্রতিষ্ঠানের শুভকামনায়, আমাদের প্রতিষ্ঠানকে ভালোবেসে যিনি পায়ের ধুলা আমাদের এই সবুজ শ্যামল অঙ্গনে ফেলেছেন, প্রধান অতিথিকে জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রাণ ঢালা ভালোবাসা। উনি যে উনার গুরুত্বপূর্ণ সময় আমাদের মাঝে দিয়েছেন, এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে সেই মাহিন্দ্রক্ষণে, যার জন্য আমাদের কোমলমতি বাচ্চারা অনেকক্ষণ থেকে চাতক পাখির মতো চেয়ে আছে, সেই প্রধান অতিথি মোসাম্মা তাসমিনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, সদর চাঁপাইনবাবগঞ্জকে আমি কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। যারা মোসাম্মা তাসমিনা খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত রয়েছেন অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত মনিমুল আঙ্কেল, যিনি আমার খুব কাছের মানুষ একজন এবং এই চাঁপাইনবাবগঞ্জে আমার একজন অভিভাবক উনি। উপস্থিত রয়েছেন সম্ভবত আমরা
মুক্তিবীর মুক্তিযোদ্ধা যাদের শ্রেষ্ঠ সন্তান রয়েছেন। আর আপনাকে শিক্ষক প্রতিষ্ঠানের আমাদের ডান পাশে সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন। মঞ্চে সবাইকে নিয়ে আসতে পারলে ভালো লাগতো, অথবা জায়গা সংকলনের জন্য খাদ্যকে উপরে নিয়ে আসা যায়নি। এবং আমার সামনে আমার ছোট্ট বোনেরা, যাদেরকে দেখে আজকে আমার আত্মা প্রশান্তিতে ভরে গিয়েছে, সবাইকে শুভ দুপুর, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। মনিমুল আঙ্কেল আমাকে সকাল 9:30 থেকেই ফোন দিচ্ছেন, কিন্তু আমাদের ভূমি মন্ত্রণালয়ের সচিব স্যার এসেছেন। স্যার অনেক বড় প্রোগ্রাম আমাদের, যার কারণে আমি বের হতে পারি নাই। কেবলই স্যারের বক্তব্য শেষ হয়েছে, কর্মশালা শেষ হয়েছে, আমি দ্রুত সময়ের মধ্যে আপনাদের এখানে এসেছি আমার শুধু কথা রক্ষা করার জন্য। একটু পরেই আমাকে হয়তো আবার যেতে হবে, তাদের সাথে আবার সামিল হতে হবে। তো এই সময়ের মধ্যেও এসে আমি মনে করছি আমি যদি না আসতাম আমি হয়তো অনেক কিছুই মিস করতাম, কারণ এত সুন্দর পরিবেশ আমি আজ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি নিয়ে পাইনি। এটা আমি গর্ব করে বলছি। আমি সত্যি আমি বিমোহিত হয়েছি। আমি কয়েকটি স্কুলে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু সেখানে দেখেছি অনেক হইচই দেখেছি, বা কোনো স্টুডেন্টকে আমি শান্ত পাইনি। সাইড টক করছিল, উত্তেজনা ছিল, সেখানে আমাদেরকে কন্ট্রোল করতে হয়েছে। আজকে এখানে আমি কি বলবো, এত নীরবতা পেলাম, এত সুশৃঙ্খল এবং এত ভদ্রভাবে আপনারা বসে আছেন যে আপনাদের প্রশংসা না করে আমি আর পাচ্ছি না। আমি সত্যি নিজেকে লজ্জিত মনে করছে যে এত একটি সুন্দর প্রতিষ্ঠানে আমি এসে আপনাদেরকে আমার স্যালুট করতে ইচ্ছা করছে। অসাধারণ। আমার মনে হয় এই স্কুলের যারা অ্যাডমিনিস্ট্রেটর পদে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন অনেক ভালো, কারণ যে প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন যত ভালো চলে, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো এবং এতটা সুশৃঙ্খল হয়েছে। আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং শ্রদ্ধ স্যারদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর সংস্কার আমাদের এই ছোট্ট বোনদের ওনারা দিয়েছেন। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা একজন স্বর্গের পাখি মনে হচ্ছে আমার কাছে। এত সুন্দর আপনাদের ডেকোরেশন, এত সুন্দর আপনাদের বিন্যাস, আসলে আমি প্রশংসা করে হয়তো শেষ করতে পারবো না। একটা সাজানো বাগান যেমন দেখলে মনে হয় যে আত্মা প্রশান্তিতে ভরে যায়, আজকে আমার সামনে একটি সুন্দর একটি গোলাপের বাগান আমার সামনে সুসজ্জিত করে রাখা আছে। এই জন্য আমি আজকে প্রধান শিক্ষক ম্যাডামকে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের আমি আবারও ধন্যবাদ প্রকাশ করছি। আসলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমার জন্ম যেখানেই হোক না কেন, আমার কর্মটা যদি ভালো হয় আমি সেখানে আমার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। আমরা মেয়েরা আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ যখন খুব খুশিতে থাকেন, আল্লাহ কি করেন? কন্যা সন্তান দেন। আল্লাহ যখন আরো খুশিতে থাকেন, আল্লাহ কিন্তু আরো কন্যা সন্তান দেন। আল্লাহ যখন আরো বেশি খুশি থাকেন, তখনও কিন্তু আল্লাহ কন্যা সন্তান দেন। তাহলে আমরা কি আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত, আল্লাহ তাআলার খুশির জিনিস আমরা। আল্লাহ তাআলা আমাদের এতটাই ভালোবাসেন, তো আল্লাহ আমাদেরকে গিফট হিসেবে দিয়েছেন বাবা মায়ের কাছে, তাই কি না? আমরা বাবা মায়ের জন্য গিফট, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আমরা কি কখনো হীনমন্যতায় ভুগবো যে আমি মেয়ে মানুষ? কখনোই মনে করবো না। আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, যে ধৈর্য শক্তি দিয়ে পাঠিয়েছেন, যে অন্তরে ভালোবাসা দিয়ে পাঠিয়েছেন, এই ধৈর্য, এই ভালোবাসা, এই মানবতা আমরা সবসময় ভালো কাজে ব্যবহার করব, কখনো খারাপ কাজে ব্যবহার করব না। আমরা শিক্ষার্থী, আমাদের সামনে অনেক পথ, মাইলস অ্যান্ড মাইলস হ্যাভ টু গো। আমাদের অনেক দূর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে।
সেখানে আল্লাহ আমাদের কি দিয়েছেন? ধৈর্য দিয়েছেন, অন্তরে ভালোবাসা দিয়েছেন, অন্তরে মানবতা দিয়েছেন। আমরা ভালোবাসবো, মানবতাকে ভালোবাসবো। ভালোবাসাটা হবে পবিত্র। কোনো খারাপ কোনো কাজে আমরা ভালোবাসাটাকে ব্যবহার করব না। আমরা ভালোবাসবো, ভাই বোনকে ভালোবাসবো, পিতামাতাকে ভালোবাসবো, সম্মান করব, শ্রদ্ধা করব। আর আমি প্রত্যাশা করি আজকে আপনারা যেখানে এখানে উপস্থিত হয়েছেন আছেন, আপনারা এতটাই ভদ্র এবং বিনয়ী, ইনশাআল্লাহ আপনারা অনেক বড় হবেন। কারণ যে যত বেশি ভদ্র, যে যত বেশি বিনয়ী, তার পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন। ভদ্রতা এবং বিনয়ী হওয়ার বিকল্প কোনো কিছুই নেই। আপনি একজন ভালো জীবনে যদি সাকসেসফুল হতে চান, আপনি হয়তো অনেক অর্থের মালিক হবেন, অনেক সাকসেসফুল আপনি অনেক মানুষ দেখবেন, কিন্তু সে যদি ভদ্র না হয়, তার চরিত্রের উৎকর্ষতা যদি না থাকে, সেই সফলতাকে আমরা সফলতা বলি না। অনেক ব্যক্তি আছে অনেক বড় পদে গিয়েছেন, কিন্তু তার মাঝে কোনো দয়া মায়া নেই, ভালোবাসা নেই, ভদ্রতা নেই, বিনয়িতা নেই। তাকে কি আমরা পছন্দ করি? কখনোই করি না। যার মাঝে ভদ্রতা বিনয়ী থাকবে, অবশ্যই তাকে আমরা ভালো মানুষ বলি। সে যদি আর্থিকভাবে অসচ্ছল হয়, তাকে আমরা ভালো মানুষ বলি। আমরা আমাদের মোটিভেশনটা থাকবে আমরা ভালো মানুষ হব। আমরা আমাদের পক্ষ থেকে কখনো কাউকে কষ্ট দেব না। আমি হয়তো এই পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাকে একটি পবিত্র সন্তান করে পাঠিয়েছে, একটি গিফট হিসেবে পাঠিয়েছে। আমি কারো উপকার করতে না পারলেও কারো কখনো ক্ষতির কারণ হব না, কারো মনে কখনো কথা দিয়ে আঘাত দিব না, কখনো কষ্ট দেব না। আমি কষ্ট পাবো কিন্তু কাউকে কষ্ট দেব না। এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। আমাদের আল্লাহ অনেক কি বিচক্ষণ এবং আল্লাহ কিন্তু উত্তম বিচারকারী তো এবং উত্তম পরিকল্পনাকারী। তো আপনার জীবনে কি আছে আপনি আল্লাহ তাদের ভালো জানেন। আপনি কখনো হতাশ হবেন না। আর আপনি মনে করবেন আপনি যেহেতু বাবা মায়ের একটা গিফট, আপনাকে সেভাবেই গড়ে উঠতে হবে। আমাদের শুধু সংসার করাটাই আসল কথা নয়। আমরা মেয়ে হিসেবে জন্মেছি, কারো বোন, আমরা কারো স্ত্রী, বাবা মায়ের সন্তান। সর্বোপরি এই দেশের জনগণের প্রতি কিন্তু আমাদেরও কিন্তু অবদান রাখা দরকার। আমাদের কিন্তু দায়িত্ব আছে, এই সমাজকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য কিন্তু আমাদের দায়িত্ব আছে। আমরা মেয়ে মানুষ শুধু যে সংসার করবো তা কিন্তু নয়, শুধু বাসা মানুষ করবো, স্বামীর সংসার করবো সেটাও কিন্তু নয়। আমাদেরকে আল্লাহ এমনই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, সব কিছুকে মেনটেন করে আমাদের চলতে হবে। আমরা জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন শুধু চাকরি করার জন্য জ্ঞান অর্জন নয়, নিজেকে সমৃদ্ধ করার জন্য আমরা কিন্তু জ্ঞান অর্জন করব। আমরা বই পড়ব, বই পড়ার বিকল্প কিছু নেই। যে যত বেশি বই পড়বে সে তত বেশি জ্ঞানী হবে, সমৃদ্ধ হবে। আপনি জানেন, আপনারা যত বেশি বই পড়বেন তার জ্ঞানের পরিধি কিন্তু তত বাড়বে। তো আমরা বই পড়ার মধ্যে থাকবো। যারা বই পড়ে তার মাঝে কোনো শত্রু থাকে না, তার শত্রুর সংখ্যা খুবই কম। আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছেন, একটা মুখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, তাই না? আমরা দেখবো বেশি, শুনবো বেশি, কিন্তু বলবো কম। আল্লাহ কিন্তু সেই নিয়ামত কিন্তু আমাদের দিয়েছেন, আল্লাহ কিন্তু নিদর্শন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা কম কথা বলবো, যত বেশি পারবো আমরা মিষ্টভাষী হব। কখনো আমাদের মুখ দিয়ে যেন খারাপ কথা বের না হয়। আর আমরা বাবা মাকে সম্মান করব, গুরুজনকে সম্মান করব, সর্বোপরি আমরা শিক্ষকদের সম্মান করব। আমি সবসময় একটা কথা বলি, আমাদের শিক্ষকরাই হলো আমাদের জীবনের কারিগর। আমরা যদি কোনো শিক্ষককে, কোনো স্টুডেন্ট যদি কখনো সামান্যটুকু কষ্ট দেয়, সেই স্টুডেন্ট কোনো দিনও সফল হতে পারবে না জীবনে। একটা শিক্ষার্থীর জীবনে বাবা মায়ের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ যতটাই গুরুত্বপূর্ণ, একটা শিক্ষকের দোয়া, আশীর্বাদ কিন্তু ততখানি কিন্তু গুরুত্বপূর্ণ। শিক্ষকের দোয়া অনেক বড় কিন্তু নিয়ামত। আপনারা এটা সবসময় মানবেন, শিক্ষককে সম্মান করবেন, গুরুজনদের সম্মান করবেন, কখনো অহংকারী হবেন না। আজকে যারা বিদায়ী, যারা আমার বোনেরা রয়েছেন, আজকে হয়তো আপনারা এই প্রতিষ্ঠান থেকে হয়তো চলে যাবেন, পরবর্তীতে অনেক বড় পর্যায়ে যাবেন।
আপনাদেরকে আজকে কাছে পেয়ে সত্যি আমার ভালো লাগলো যে কিছু কথা বলতে পারছে যে আমরা কখনো অহংকারী হব না, কারণ যে অহংকার করবে তার পতন নিশ্চিত হবে। আল্লাহ তার পতন ঘটাবেন, হয়তো আজকে ঘটাবেন না, 2 দিন পরে, নয়তো 1 সপ্তাহ পরে, নাহলে 1 বছর পরে তার পতন কিন্তু হবেই। কখনো আমরা অহংকারী হব না। আমি অনেক বড় পদে যেতে পারি, আমি অনেক অর্থের মালিক হতে পারি, কিন্তু আমি সবসময় মনে করব কি এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী, আমি যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে পারি। আমি কখনো নিজেকে অহংকারের দৃষ্টিতে দেখব না। আমি সবসময় নিজেকে সবসময় নিজেকে নিচু হিসেবে দেখব, যে না আমার আচরণটা হবে, আচরণ হবে, আমি সবসময় নিজেকে ছোট মনে করব, কিন্তু অন্যের সাথে যখন আমি ব্যবহার করব তখন কিন্তু আমি ভদ্র মার্জিত হয়ে কথা বলবো। আপনি কিন্তু মনে বড় হবেন। আমরা ধনে বড় নয়, আমরা কিন্তু মনে বড় হওয়ার চেষ্টা করব, যে আমরা যেন কারো আদর্শ হতে পারি। যে দেখবেন কেউ যদি সুন্দরভাবে কথা বলে, যে সেটা অনেক ভদ্র বিনয়ী, তাকে দেখে কিন্তু আমাদের হিংসা হয়, যে আমরা তার মতো কেন হতে পারি না। আমরা ঈর্ষা করব, সেটাও কিন্তু কিছু ভালো কিছু দেখে ঈর্ষা করব, যে আমি তার মতো কেন হতে পারি না, এই ভালো গুণটা কেন আমার মাঝে নেই। আমরা এগুলো থেকে হিংসা করব। আমরা যা কিছু ভালো সেটা আত্মা করার চেষ্টা করব, যা কিছু খারাপ আচরণ সেটা পরিহার করার চেষ্টা করব। আর আমরা একই পরিবারের সবাই নিজেকে মনে করব, এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন আমাদের একটাই অ্যাম্বিশন হবে, সেটা হলো ভালো মানুষ হওয়া আর পড়াশোনা করা। ছাত্রনং অধ্যয়নং তপ, এই সময়টাই কিন্তু শিক্ষণীয় সময়। এই ছাত্রত্ব চলে গেলে জীবনে হাজার কারণেও কিন্তু পড়াশোনা করার সুযোগ পাবেন না। আমরা সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থাকবো, কারণ আপনি এই বয়সে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা আপনি অর্জন করবেন। আপনার এই যে ক্লাস 1 থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সময়টা আপনি যত বেশি আপনি অধ্যয়ন করবেন, যত বেশি পরিশ্রম করবেন, আপনার ভিত্তিটা তত বেশি মজবুত হবে, আপনি খুব দ্রুত উপরে যেতে পারবেন। কিন্তু আপনার ভিত্তি যদি মজবুত না হয় আপনি কখনোই উপরে যেতে পারবেন না। আপনি হয়তো পরীক্ষার হয়তো A গ্রেড পাচ্ছেন, A+ পাচ্ছেন, কিন্তু আপনার মনের ভিতরে কতটুকু কনফিডেন্স রয়েছে যে আমি যে কোনো জায়গায় কম্পিটিশন করার মতো আমার সাহস বা আমার কনফিডেন্সে কত বেশি, এটা কিন্তু আপনার মনে কিন্তু ভাবতে হবে যে আমি হয়তো A+ পেলাম, কিন্তু একটা সাধারণ ট্রান্সলেশন আপনি করতে পারছেন কিনা। আমি একটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, ঠিক আছে, প্রতিষ্ঠানের নাম বলছি না, সেখানে আমাদের বড় স্যার এসে পরিদর্শনে এসেছেন। ক্লাস 10-এর একটা ফার্স্ট গার্ল, হ্যাঁ, সেই ফার্স্ট গার্লকে জিজ্ঞেস করা হলো তুমি চাপড় বানানকে ইংলিশে লেখো, সে কিন্তু লিখতে পারে নাই। আমি এতটাই হতাশ হয়েছি। তারপরেও সেই প্রতিষ্ঠানের আরো 2জন স্টুডেন্টকে বলা হলো তোমরা লেখো চাপড় ইংলিশে লেখো, তারা কিন্তু লিখতে পারেনি। খুব কষ্ট পেয়েছি। তারা যদি পারতো আমরা কিন্তু খুব খুশি হতাম, বিনা স্বার্থে বিনা অর্থের বিনিময়ে কিন্তু আমরা অনেক খুশি হতাম। কিন্তু দেখেন তারা পায়নি, আমরা খুব মর্মাহত হয়েছি। কেন হতে হয়েছে? আপনাদের সাথে কি আমাদের কোনো লেনদেন আছে? কোনো লেনদেন নাই, কিন্তু এটা সমাজের প্রতি দায়বদ্ধতা। আপনারা ভালো করলে আমাদের ভালো লাগবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর দেশ কিন্তু গড়া সম্ভব। আমরা এই দেশের জনগণ। আরেকটি স্কুলে গিয়েছি, ক্লাস 5-এর একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম বলো আমি ক্লাস 5-এ পড়ি, ইংলিশে বলো, সে কিন্তু বলতে পারেনি। তারপরে বললাম বলো আমি তোমাকে ভালোবাসি, ইংলিশে বলো, সেটাও কেউ বলতে পারে না। একটা ছেলে হাত তুলে দাঁড়িয়ে বলছে আমি বলবো, বলো, সে বললো আই লাভ ইউ। বাহ, খুব ভালো, এই কথাটা খুব সুন্দরভাবে শিখেছে, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা এবার বলো আমি আমার দেশকে ভালোবাসি, আর বলতে পারে না। ক্লাস 5-এর একটা বাচ্চা, সে খুব কষ্ট পেলাম। তো আমরা এইরকম শিক্ষিত হতে চাই না যে শুধু সার্টিফিকেট পেলাম, সার্টিফিকেট নিয়ে আমি নিজেকে দাবি করব আমি খুব ভালো স্টুডেন্ট, আমাকে চাকরি দেন। আপনার কনফিডেন্স লেভেল কতটুকু এটা আপনাকে নিজেকে জাজ করতে হবে।
যে স্টুডেন্ট চাপানবাবগঞ্জ ইংলিশে লিখতে পারে না, সে যদি বলে আমি ক্লাস 10-এ পড়ি 9 পাস করে এসেছি, আমার কাছে A+ সার্টিফিকেট আছে, আমাকে চাকরি দিতে হবে, এটা তাকে নিজেকে প্রশ্ন করতে হবে তার দাবিটুকু কতটুকু যৌক্তিক। এটা নিজেকে প্রশ্ন করবেন। না জানা অপরাধ না, আপনার বয়সটাই হলো শিক্ষার বয়স। আপনার যেখানে লেখা আছে, যেখানে আপনার গ্যাপ আছে, এখান থেকেই শুরু করেন। আপনাদের শিক্ষার অনেক এখনো সময় আছে, আপনারা নিজেকে জাজ করেন, যেখানে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। আর এই প্রতিষ্ঠানে যারা রয়েছে, এই প্রতিষ্ঠানে একটি সুনাম রয়েছে, আপনারা সবসময় ভালো করেন। আমি জানি এই প্রতিষ্ঠানের অনেক সুনাম, আপনারা পড়াশোনা অনেক ভালো করেন, রেজাল্ট ভালো করছেন এবং এত সুন্দর একটি প্রতিষ্ঠান আরও বেশি ভালো করুক, এটাই আমরা প্রত্যাশা করি। এই চাঁপাইনবাবগঞ্জে কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয় রোল মডেল হয়ে উঠুক, স্মার্ট একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের প্রধান শিক্ষক স্যার অনেক কথা বলেছেন, অনেক ওনারা বলেছেন কী কী দরকার। আমি স্যারদের বলবো আপনারা আসবেন, উপজেলায় আসবেন, কিছু প্রসেস আছে, যেভাবে আবেদন করলে দেখা যাচ্ছে যে কোথায় থেকে সহায়তা হবে বা কোন সংস্থায় আবেদন করতে হবে, আমি সব বলে দেব। আমার সার্বিক সহযোগিতা আপনাদের সবসময় থাকবে। আমি বলি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, তো যে ক্লাস 10-এর বাচ্চা চাপানবাবগঞ্জ বানান করতে পারেনি, ওই স্যার অনেকগুলো আবেদন দিয়েছেন, এটা লাগবে সেটা লাগবে, অথচ তার বিদ্যালয়ে কিন্তু প্রচুর টাকা দেওয়া হয়েছে, তার আরও অনেক চাওয়া, সেখানে